তোমার ওই ঘরে ঘরে সন্ধ্যাবে জ্বলিল রে, আরতির শঙ্খ বাজে, সুদূর দেব নিন্দে, বেলা জেলে যায়। এই গানটা মা গায়। তোমারে যে দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার। হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ খড়িয়া করে পান। হৃদয় অঞ্জলি হতে মম, ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান। তোমারে যা দিয়েছিল তা তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণ তত করেছ আমায়। কে বন্ধু, বিদায়। শেষের কবিতার এই শেষ কবিতা দিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি। এই ভিডিওটা আমার এই চ্যানেলে করা বাকি সব ভিডিওর থেকে একদমই আলাদা। কতটা গুছিয়ে এই ভিডিওটা করতে পারবো আমি জানি না। আমার সমস্ত শক্তি দিয়ে আমি চেষ্টা করব এই ভিডিওটাকে ঠিক করে করার। ২০২৩ সালের এপ্রিল মাসে ৩ তারিখে বাবা চলে যায়। আর এই ২ বছর আমার জন্য মোটেই সহজ ছিল না। একটা মানুষের চলে যাওয়া আর বাবার মতো একটা মানুষের চলে যাওয়া, যে শূন্যস্থান পূরণ সম্ভব নয়, যে বটবৃক্ষের ছায়া এক নিমেষে মাথা থেকে উড়ে যায়, কড়া সূর্যের কিরণের নিচে বসে তখন বোঝা যায় যে জীবনের কত ঝড় ঝাপটা চোখ বুজে সহজ মনে হয়েছে, কারণ সেই মানুষটা সাথে ছিল। আজকের ভিডিওটা ভীষণ স্পেশাল। আজ আমি শুট করছি, কাল বাবার মৃত্যুদিন। আমাদের মধ্যে দুটো আলাদা প্রজন্মের জন্য প্রচুর মতবিরোধ ছিল। আমরা যুক্তি দিয়ে, আমাদের তর্ক-বিতর্ক দিয়ে নিজেদের ওপিনিয়নকে চ্যালেঞ্জ করতাম, নিজেদের মতামতকে প্রশ্ন করতাম। একে অন্যের দৃষ্টিভঙ্গি জানতাম এবং তার বিপরীতে কথা বলতাম। এবং এই আলোচনাগুলোতে নিজেকে কখনো ছোট মনে হয়নি। কারণ আমার মনে হয়েছে আমি আমার প্রজন্মের একজন মানুষ হিসেবে তার সামনে শুধু আমার দৃষ্টিভঙ্গি রাখছি এবং সেই জায়গাটা তিনি আমাকে দিয়েছিলেন। আমাদের চরম অমিল ছিল। কিন্তু যে জায়গাটায় আমাদের সবচেয়ে বেশি মিল ছিল সেটা ছিল সাহিত্যের প্রতি ভালোবাসা। বাবা বই পড়তে ভীষণ ভালোবাসতেন এবং ভোরাসিয়াস রিডার যাকে আমরা ইংরেজিতে বলি, তিনি সেরকমই একজন ছিলেন। এক রাতের মধ্যে তিনি উপন্যাস পড়ে শেষ করে ফেলতেন। আর প্রচুর বই তিনি বড় করে বন্ধুদের থেকে, বাইরে থেকে, লাইব্রেরি থেকে আনিয়ে পড়তেন এবং আমার বইয়ের সঙ্গে ১ম পরিচয় ঘটেছে তার জন্যই। তার সংগ্রহে থাকা বই ১ম আমি পড়তে শুরু করি এবং অদ্ভুতভাবে আজকে আমি শেষের কবিতা থেকেই শুরু করলাম এই কারণে। কারণ শেষের কবিতা বইটা, এটা তার নিজের কালেকশন। আম এই বইটা শেষ যাত্রায় বাবার সঙ্গে ছিল। আমি নিয়ে গেছিলাম এই বইটাই তার শেষকৃত্য যখন করতে যাওয়া হয়। কারণ এই বইটা তার সবচেয়ে প্রিয় বই ছিল এবং বাবার মুখ থেকে সাহিত্যের এমন অনেক বইয়ের কথা শুনে আমি বড় হয়েছি, যেগুলো পড়তে আমি আগ্রহী হয়েছি বড় হয়ে এবং যেগুলো পড়ে আমি নিজেও ততটাই অবাক হয়েছি, ততটাই মুগ্ধ হয়েছি যে কত সুন্দর আমাদের সাহিত্য। এই মানুষটা না থাকলে সাহিত্যকে হয়তো এরকমভাবে আমি ভালোবাসতে পারতাম না। সাহিত্যের সাথে যে বন্ধুত্ব, সখ্যতা সেটা তৈরি হয়েছে সেটা তার কারণে। এই বইটাও আমি ক্লাস 8 এ পড়েছিলাম। পুরো যে বুঝতে পেরেছি তা নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আমার পরিচয় ঘটিয়েছিলেন তিনি এবং পুরোপুরি না বুঝতে পেরেও যতটুকু বুঝতে পেরেছিলাম ততটুকুই আমাকে একটা অন্য
ট্রান্সের মধ্যে নিয়ে গেছিল। একটা মুগ্ধতার মধ্যে নিয়ে গেছিল এবং বাবা কখনো বিশ্বাস করতেন না যে ছোটদের জন্য এই বই, বড়দের জন্য এই বই। আর নিজেও তিনি সব রকমের লেখা পড়তে ভালোবাসতেন। আমি তার প্রিয় কিছু বইয়ের লিস্ট আজকে তোমাদের সাথে শেয়ার করব, তাহলেই বুঝতে পারবে। তিনি কতটা উদার পাঠক ছিলেন এবং কতটা ওপেন ছিলেন নতুন ধরনের লেখার জন্য এবং ট্রান্সলেটেড লেখা থেকে শুরু করে ইংরেজি সাহিত্য, বাংলা সাহিত্য কোনো লেখাই কিন্তু তিনি ছেড়ে দিতেন না। সব লেখাকেই তিনি গ্রাসে গিলতেন এবং সেই লেখা নিয়ে আলোচনা করতেন। এমনকি ব্যান বই নিয়েও তার আগ্রহ ছিল যে কোনো লেখা কেন ব্যান হয় এবং ব্যান অনেক বইয়ের কথা কিন্তু আমি জানতে পেরেছি তার গল্পের মধ্যে দিয়েই। তাই বড়দের লেখা, ছোটদের লেখা এই ভাগটা ছোটবেলায় ছিল না। যতটুকু বুঝতে পারতাম ততটুকুই পড়তাম বড়দের লেখার মধ্যে। তিনি আমাকে নিজের কালেকশন এ রাখার জন্য ছোটদের অনেক বই কিনে দিতেন। আমাদের মাসে, মাসে ইউনিট টেস্ট হতো। তো সেই ইউনিট টেস্টে ভালো ফল করলে আমার জন্য একটা বই বরাদ্দ থাকতো। আর তখন একটা কাকাবাবু কি, একটা ফেলুদা, একটা পান্ডব গোয়েন্দা এই আ বই কিনে সেটাকে আস্তে, আস্তে পড়ে শেষ করার চেষ্টা করতাম। এখন যেমন তাড়াতাড়ি পড়ে শেষ করার চেষ্টা করি। কারণ এত বই রয়েছে কি করে শেষ করব? তখন ব্যাপারটা একদম উল্টো ছিল। কি করে ওই একটা বই বাঁচিয়ে ১ মাস পড়বো সেটাই ছিল আমার তখনকার গোল এবং হতো না। একই বই তাই ৪ বার পড়া হয়ে যেত মাসে। আজ এই ভিডিওটাতে তার মুখ থেকে শোনা কিছু লেখার কথা বলব, কিছু বইয়ের কথা বলব এবং সেই বইগুলোর সঙ্গে তার যে গল্প জড়িয়ে আছে সেগুলোও বলব। এবং আমি যতদিন সাহিত্যের কাছাকাছি থাকবো, যতদিন বইয়ের কাছাকাছি থাকবো, ততদিন আমি বাবার কাছাকাছি থাকবো। এই একটা বিষয় তাকে আমার সাথে জুড়ে রেখেছে এবং আজীবন জুড়ে রাখবে। আজ অনেকেই অনেক রকমের অভিযোগ করেন নতুন প্রজন্মকে নিয়ে যে তারা কেন বই পড়তে চায় না, তারা কেন এতটা টাইম ইন্টারনেটে নষ্ট করে, তারা কেন মোবাইল নিয়ে বসে থাকে। এই কেনর উত্তর সবসময় যে তাদের মধ্যেই খুঁজে পাবো তা কিন্তু নয়। আমাদের নিজেরও আত্ম-অন্বেষণের প্রয়োজন আছে। অভিভাবককে ছোটরা যা করতে দেখে তাকে আইডলাইজ করা, তাকে অনুকরণ করার কিন্তু একটা আমাদের টেনডেন্সি থাকে। সেখানে আমরা অভিভাবক হিসেবে কতটা মনোযোগ দিচ্ছি যে আমরা কতটা বই পড়াকে প্রমোট করছি, সেটাও কিন্তু আমাদের দেখা দরকার। আমরা কি করি? আমরা কি তাদের সামনে বই খুলে বসি? আমি দেখেছি বাবাকে বইয়ের যত্ন করতে। মানে এই যে আমাদের কাছে ১০০ বছরেরও পুরনো বই রয়েছে সংগ্রহে, বাবার সংগ্রহ করা বই। যেগুলো খুব যত্ন করে তিনি রোদে দিতেন, সেগুলো যত্ন করে তাতে নিমপাতা দিতেন যাতে পোকা না হয়। অনেক যত্ন করতেন এবং বই ভালোবাসা, যত্ন করা, বই পড়া এই সবকিছুই কিন্তু দেখে আমরা শিখেছি ছোট থেকে। তাই অভিভাবকদের অনেক বড় ভূমিকা থাকে যে তাদের সন্তানরা কি দেখে এবং কি শিখে বড় হবে। আগেই বলে দিই, আমার কাছে যে বইগুলো রয়েছে ফিজিক্যাল কপি, সেগুলো আমি তো দেখাবো। কিছু বইয়ের কন্ডিশন খুব খারাপ কারণ সেগুলো বাবার কালেকশনের বই। সেগুলো বার করতে গেলে সেগুলো ড্যামেজ হতে পারে। তাই জন্য সেগুলো আমি স্ক্রিনে দেখিয়ে দেবো। আর কিছু বই আমার কালেকশনে নেই, সেগুলোও আমি স্ক্রিনে দেখিয়ে দেবো। তাহলে চলো শুরু করি আজকের ভিডিও। প্রথমেই শেষের কবিতা নিয়েই কথা হচ্ছিল। শেষের কবিতা নিয়ে বাবা একটা সুন্দর কথা বলতেন যে শেষের কবিতা হলো এমন একটা বই, বিভিন্ন বয়সে এসে আমরা শেষের কবিতা বারবার পড়তে পারি এবং বারবার তার নতুন মানে উপলব্ধি করতে পারি। তার ফিলোসফি বুঝতে গেলে শেষের কবিতা রিড করা দরকার এবং আমি একদমই একমত। শেষের কবিতা যখন আমি ছোটবেলায় পড়েছিলাম, আবার যখন আমি কলেজ লাইফে পড়েছি, ইউনিভার্সিটি লাইফে পড়েছি, আমার মনে হয় আবার একবার পড়া দরকার এবং প্রত্যেকবারই সত্যিই নতুন, নতুন মানে তৈরি হয়। এইটা অনেক পুরনো একটা বই। এটার দাম ৳৫ ছিল। তাই মনে হচ্ছে দেখে, যদিও লেখাটা খুবই অস্পষ্ট হয়ে গেছে। এটা বাবার কপি। আমার কাছে যে কপিটা আছে সেটা হলো এইটা। এটা হলো বাতিঘরের যেটা ধ্রুপদী সাহিত্যের এডিশন গুলো, খুব সুন্দর একটা কপি। এটা বাংলাদেশের স্টল থেকে নেওয়া। তারা খুব সুন্দরভাবে ক্লাসিক কিছু লেখাকে এরমভাবে রিপ্রেজেন্ট করে। এইটা আমার কপি। যদিও এই কপি থেকে আমি এখনো শেষের কবিতা পড়িনি। তো যদি আবার শেষের কবিতা পড়ি তাহলে এই কপিটা থেকেই পড়ব। এরপরে রয়েছে এমন একটা বই যেটা একটা কাব্যগ্রন্থ এবং সাহিত্যে একটা মাইলস্টোন এটা। যেভাবে
কাব্যকে ভাঙা হয়েছে, যেভাবে এক্সপেরিমেন্টাল কাজ করা হয়েছে, যে দুঃসাহসের সাথে যে বিষয়কে নিয়ে কাজ করা হয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা আজকে রাজনৈতিক অবস্থায় যে সেনসিটিভ রাজনৈতিক অবস্থার মধ্যে আমরা রয়েছি, যেখানে মানুষ ধর্ম নিয়ে এতটা অসহিষ্ণু হয়ে গেছে, সেখানে যদি এই কাজটা হতো, জানি না কি রিঅ্যাকশন হতো। ঠিক ধরেছ। মেঘনাদ বধ কাব্যকে নিয়ে আমি কথা বলছি, মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য। এই আ বইটার সঙ্গেও আমার পরিচয় হয়েছে শ্রুতির মধ্যে দিয়ে। যেরকমভাবে আগেকার দিনে মানুষ শুনে, শুনে রামায়ণ, মহাভারত মনে রাখত। এই বইটার প্রচুর কোটেশন আবৃত্তি করতেন বাবা। বাবার খুব প্রিয় লেখা ছিল এটা। এবং, এবং মেঘনাদ বধ কাব্যের কোটেশন চিনতে পেরে তিনি নিজের চাকরির ইন্টারভিউতেও সফল হয়েছিলেন। সেই গল্পটাও আমরা বারবার শুনেছি। মেঘনাদ বধ কাব্য একটা গ্রাউন্ড ব্রেকিং, একটা পাথ ব্রেকিং কাজ। যেখানে রাবণ এবং শ্রীলঙ্কার যে রাবণের পরিবার এবং যে রাজত্ব, তাদের পার্সপেক্টিভ থেকে দেখানো হয়েছে রামায়ণকে, এবং তারা রামকে কিন্তু ইনভেডার হিসেবে দেখছে, যারা তাদের দেশ আক্রমণ করছে। একদমই উল্টো পার্সপেক্টিভ, যেখানে ভালো দিকে রয়েছে রাবণের পরিবার এবং খারাপ দিকে রয়েছে রামের পরিবার। এবং রাব রাবণ তার বংশের যে বীরত্ব, তাদের যে সম্মান, সেইটা নিয়ে কথা বলছে, এবং রাম কিভাবে তাদের দেশকে আক্রমণ করছে, এবং সীতাকে অপহরণের পেছনেও যে শূর্পণখার অপমান ছিল। এই পুরো বিষয়টাকে একটা অন্য পার্সপেক্টিভ থেকে দেখানোর চেষ্টা করা হয়েছে। এই রকম দুঃসাহসিক লেখা এখন কি লেখা যেত কিনা জানি না। বাবার সবচেয়ে প্রিয় জায়গা ছিল এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষ করে। এই পোরশনটা আমারও শুনে, শুনে মুখস্থ হয়ে গেছিল, এবং এতটা ড্রামাটিক ভাবে বাবা পড়তেন আবৃত্তি করে, যে এগুলো ভোলার মতো নয়। এবং মেঘনাদ বধ কাব্যকে পুরোপুরি স্টাডি করার জন্য আমি এই বইটা কিনেছিলাম। এটাও বাংলাদেশ থেকেই নেওয়া। এটার সম্পাদনা করছেন ডক্টর রফিকুল্লাহ খান এবং সৌরভ শিকদার। এটা একটা যেখানে নোটস রয়েছে লেখা সম্বন্ধে, এবং অনেক রকমের ক্রিটিক্যাল লেখাও রয়েছে। যারা সাহিত্যকে স্টাডি করতে চায়, যারা ক্যাজুয়ালি পড়তে চায় না, তারা কিন্তু এই এডিশনটা পড়তে পারে। এটা মাওলা ব্রাদার্স থেকে বেরিয়েছে। আর এটার দাম বিডিটিতে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। এটা ৳২৮০ দাম বিডিটিতে। ভারতের টাকায় কত হবে দেখে নিও। বাংলাদেশের বইয়ের আ যে ঠিকানা, কলেজ স্ট্রিটে, এবং অনলাইনে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নিও। এরপর রয়েছে আরেকজন সাহিত্যিকের কথা, যিনি আমার খুব প্রিয় সাহিত্যিক হয়ে উঠেছেন কয়েক বছরে, এবং তার সঙ্গেও বাবার একটা পার্সোনাল স্মৃতি রয়েছে। যখন বাবা একদম ইয়াং সাহিত্য চর্চা করছেন, তখন এই সাহিত্যিকের আ নজরে তিনি আসেন, এবং একসাথে নৈহাটিতে একটা হাতে লেখা পত্রিকা তৈরি করা হয়। কয়েকজন যুবক মিলে তৈরি করে, যার সম্পাদক ছিলেন আমাদের এই সাহিত্যিক। এবং এই সাহিত্যিক বাবার লেখা সিলেক্ট করেছিলেন এই পত্রিকাতে। আমি কথা বলছি সমরেশ বসুকে নিয়ে। সমরেশ বসুর লেখার বাবা খুব বড় ভক্ত ছিলেন, এবং ছোটবেলায় আমি জানতাম না। আমি শুধু নামটাই জানতাম। মানুষটাকে সাহিত্যিক হিসেবে চিনতে পেরেছি নিজে যখন পড়েছি, এবং সত্যি বারবার মুগ্ধ হয়েছি। কালকোটের লেখা, সমরেশ বসুর নিজের নামে লেখা লেখাগুলো আমার কাছে এমন একজন সাহিত্যিক মনে হয়, যাকে পড়লে আমার আত্মার শুদ্ধি হয়। আমি আজকে যে বইটা দেখাবো সেটা খুবই দামি বই, অনেক কষ্টে কেনা। এটা হচ্ছে সমরেশ রচনাবলীর যেটা ১ম খণ্ড। অনেকগুলি খণ্ড রয়েছে, আনন্দ থেকে বেরিয়েছে। তখন তাও দামটা সাধ্যের মধ্যে ছিল, এখন আর নেই। আম এরপরে হয়তো আমি সেকেন্ড হ্যান্ড কপি কেনার চেষ্টা করব। এর মধ্যে রয়েছে নয়নপুরের মাটি, বিটি রোডের ধারে শ্রীমতী কাফে। বিটি রোডের ধারে শ্রীমতী কাফে আমার পড়া, নয়নপুরের মাটিটা পড়া নেই। এছাড়াও অনেক ছোট গল্প রয়েছে এখানে। এগুলোর এখন দাম মনে হয় ৳৮০০-৯০০ কাছাকাছি হয়ে গেছে। এই এডিশনটার দাম কত ছিল আমি বলি। এটার দাম ৳৫০০ ছিল। বললাম তাও তখন সাধ্যের মধ্যে ছিল। সমরেশ বসুর লেখা চাইলে তোমরা মৌসুমী থেকে কিনতে পারো। দেশ থেকেও অনেক বেরিয়েছে। আলাদা, আলাদা করে কেনারই আমি পক্ষপাতী। কারণ আমার প্রথমত খুব ভারী রচনাবলী পড়তে অসুবিধা হয়। আর আলাদা, আলাদা করে কিনলে বাজেট ফ্রেন্ডলি তো হয়ই। যদি আমি কাউকে দিতে চাই পড়তে, আমারও সুবিধা হয়, তাদেরও সুবিধা হয়। এরপরে কথা বলব সাহেব বিবি গোলামকে নিয়ে। বইটা গত বছরই আমি কমপ্লিট করেছি।
আমার খুব প্রিয় একটা ক্লাসিক বই। এটা আমার পেপারব্যাক এডিশন মিত্রভোজ থেকে নেওয়া। এই বইটার সাথে বাবার যে গল্পটা জড়িয়ে আছে সেটা হচ্ছে এই বইটা বাবা দেখতে পান একজন কলিগের কাছে এবং বাবা জিজ্ঞাসা করেন যে এই বইটা কি তিনি নিতে পারেন? তো সে বলে যে সে কালকেই বইটা লাইব্রেরিতে ফেরত দেবে। তো না হলে সে দিত। তো বাবা বলে যে, "আজকে রাতে তুমি দাও, আমি আজ রাতের মধ্যে এই বইটা শেষ করে তোমায় দেব।" তো সে বলবে যে, "এই ৬০০ পাতার বইটা এক রাতে কিভাবে পড়বেন?" বাবা বলে, "আমি পড়ে ফেলবো" এবং বাবা অ্যাকচুয়ালি পড়ে ফেলে। কারণ তার কাছে আর উপায় ছিল না। এটা কোনো জেদ বা কিছু না। কারণ তখন এরমভাবে বই কেনা সম্ভব হতো না মানুষের কাছে। তো বই বড় করে পড়ার একটা ব্যাপার ছিল। এখন আমাদের লোকাল লাইব্রেরির যা অবস্থা বা চারপাশে বই পড়া মানুষের সংখ্যা এই অঞ্চলে কম, তাই এই সুযোগ সুবিধাটা আমি পাই না। এটা কিন্তু খুবই ওই পেজ টার্নার টাইপেরই ক্লাসিক। মানে থামা যায় না। এই লেখাটার মধ্যে কিন্তু একটা অদ্ভুত এনগেজমেন্ট আছে। চরিত্রগুলোর সাথে অদ্ভুত একটা এনগেজমেন্ট হয়। যে লেখাটা কিন্তু ড্র্যাগ হচ্ছে মনে হয় না। অনেক বিবরণ আছে মনে হয় না। এটা পেপারব্যাক এডিশন, এটার দাম ৳৪০০। যারা বাঁধানো নেবে সেটার দাম অনেক বেশি। কিন্তু আমার এটা অনেক পড়তে সুবিধা হয়েছে এবং বাংলা সাহিত্যে পেপারব্যাক আরো হওয়া উচিত। পেপারব্যাক খুবই বাজেট ফ্রেন্ডলি হয় এবং পড়তেও সুবিধা হয় এবং ইংরেজি বেশিরভাগ বই কিন্তু আমরা পেপারব্যাকেই নিই। যেগুলো কালেক্টেবল সেগুলোই আমরা এভাবে নিই বাঁধানো কপিতে। তো এই পেপারব্যাক এডিশনটা খুব ভালো। এরপরে যে বইটার কথা বলবো সেটা আমি আমার এবছরের রিডিং চ্যালেঞ্জে রেখেছি। আমি এবছরেই এই বইটা পড়তে চাই, এখনো পড়িনি। সেটা হলো 'ঈশ্বর পৃথিবী ভালোবাসা' শিবরাম চক্রবর্তীর লেখা। এই বইটা সম্বন্ধেও অনেক কথা বাবার কাছে শুনেছি যে এটা তার আত্মজীবনীমূলক লেখা এবং এটা শিবরাম চক্রবর্তীর সিরিয়াস লেখাগুলোর মধ্যে একটা। যেখানে তিনি তার জীবনের অনেক কথা বলেছেন যা পাঠকদের সাথে তিনি আগে ভাগ করে নেননি। এই বইটার ২য় খণ্ড রয়েছে 'ভালোবাসা পৃথিবী ঈশ্বর' সেটাও আমি পড়তে চাই। এটা নবপত্র প্রকাশন থেকে বেরিয়েছে। ৳৩৫০ দাম ছিল। এত বড় ভারী বইটার আ বাজেট ফ্রেন্ডলি দাম ছিল তখন। ২ টো খণ্ডই আমার কাছে রয়েছে। এই বছরেই আশা করছি এই বইটা পড়তে পারবো এবং বইটা কেন বাবার এত প্রিয় জানতে পারবো। এটা সম্বন্ধেও অনেক গল্প তিনি বলেছেন। সেই কাহিনীগুলো আমি বলতে চাই না। কারণ সেগুলো বইয়ের কাহিনী। আমি নিজেও রিভিল করতে চাই না। কিন্তু যতটুকু তার মুখ থেকে শুনেছি আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। এর পরের বইটা ভীষণ বিতর্কিত একটা বই এবং বিতর্কিত বলেই এই বইটা নিয়ে বাবাকে অনেকবার আলোচনা করতে শুনেছি। বইটি অশ্লীলতার দায়ে ব্যান হয় এবং কয়েক বছর আগে বইটি আমি পড়ি এবং বইটি নিয়ে আমি বিশদে একটা রিভিউও করি এবং আমি বোঝার চেষ্টা করি বেসিক্যালি যে এই ব্যান হওয়ার পিছনে কি যুক্তি ছিল এবং সত্যিই বলতে ব্যান হওয়ার পেছনে যে যুক্তি থাকে যখনই কোনো সিস্টেমকে যেটা চলে আসছে সমাজের কোনো কনস্ট্রাক্টকে, রাজনৈতিক কোনো অবস্থাকে, কোনো সাহিত্যিক প্রশ্নের মুখে দাঁড় করান বা সমাজে চিরাচরিত ব্যবস্থার এগেইনস্ট এ বিদ্রোহ করেন এবং যেটা দেখে তাদের মনে হয় যে এমন একটা লেখা যদি পাঠকরা পড়ে তাহলে তারা ইনফ্লুয়েন্সড হবে এবং তারা সমাজের চিরাচরিত যে ব্যবস্থা চলে আসছে তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার একটা শক্তি পাবে। তখনই কিন্তু রাষ্ট্র এবং ক্ষমতা চায় সেই লেখাটাকে ব্যান করে দিতে। এবং এরকম অনেক মরাল পুলিশিং ও হয়। শুধু রাষ্ট্র এবং ক্ষমতা নয়, যারা এলিট সম্প্রদায় আছেন, তারাও কিন্তু সবসময় চান যে খুব সুন্দরভাবে, খুব সুললিতভাবে তাদের সৃষ্টি করা বাউন্ডারির মধ্যেই সাহিত্য থাকবে। তার একটু এদিক-ওদিক হলেই তারা কিন্তু মরাল, ইমমরাল, নৈতিক, অনৈতিকের প্রশ্ন তোলেন। আমরা জানি অস্কার ওয়াইল্ড এমন একজন সাহিত্যিক ছিলেন বিদেশে, যাকে কিন্তু তার অন্যতম শ্রেষ্ঠ কাজগুলোর জন্য জেল খাটতে হয়েছে। কারণ তিনি সমকাম নিয়ে কথা বলেছেন। তিনি মোরালিটিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন। তিনি মৃত্যুদণ্ড বা ক্যাপিটাল পানিশমেন্ট কে প্রশ্ন করেছেন এবং তার জন্য তাকে অনেকটা জীবন জেলের মধ্যেই কাটাতে হয়েছে এবং তারপরেও তাকে সামাজিক দিক থেকে একঘরে হতে হয়েছে। তো এটা বিশ্বের সব প্রান্তে হয়ে থাকে। মান্টোর সাথে হয়েছে। তার লেখা বইয়ের জন্য, তার লেখা ছোট গল্পের জন্য যাকে অশ্লীল বলা হয়েছে। যখনই দেখা হয়েছে যে বিশেষ করে মহিলাদের সেক্সুয়ালিটি নিয়ে, মহিলাদের ডিজায়ার নিয়ে, সেক্সুয়াল ডিজায়ার নিয়ে বা মহিলাদের অধিকার নিয়ে, বোধ নিয়ে এবং নিপীড়িতদের অধিকার বোধ নিয়ে কোনো পাঠক কলম তুলেছেন, তখনই সেটাকে অশ্লীল বলা হয়েছে।
এই বইটার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। আমি কথা বলছি 'রাত ঘোরে বৃষ্টিকে' নিয়ে। এটা আমার বাতিঘর এডিশন। খুব সুন্দর একটা কাজ। এটা সব্যসাচী হাজরার করা প্রচ্ছদ। এই বইটা সম্বন্ধে প্রচুর কথা আমি শুনেছিলাম। অনেকদিন পর্যন্ত বইটা এখানে প্রিন্টে ছিল না। মা ভাগ্যক্রমে বাংলাদেশের প্রিন্ট আমি পেয়েছিলাম এবং আমি এটা এক সিটিং এ শেষ করেছি। এটা এতটা এনগেজিং। কারণ এটার বিগিনিংটাই এমন না যে মানুষকে ধাক্কা মেরে দেয়। এরকম বিগিনিং বাংলা সাহিত্যে আর দুটো আছে বলে আমার মনে হয় না। এটার যে ওপেনিং লাইন সেইটা আমি একবার পড়তে চাই। এটা পড়লে বোঝা যায় যে কিরকমভাবে পাঠককে রীতিমতো একটা ঘুম থেকে ধাক্কা মেরে তোলা যে সবচেয়ে আনএক্সপেক্টেড একটা ওপেনিং হয়ে গেছে। ওটা হয়ে গেছে, এখন আর কিছু বলার নেই। আমি মালতী মুখোপাধ্যায়, একজনের স্ত্রী আর একজনের মা, আমি ওটা করেছি। করেছি জয়ন্তর সাথে। জয়ন্ত আমাকে চেয়েছে, আমিও তাকে। নয়নাংশু ভাবছে আগেই করেছিলুম, কিন্তু না, আজই প্রথম, আজ রাত্রে ৪ ঘন্টা আগে এই বিছানায়, যেখানে মালতী এখন শুয়ে আছে। মানে এইরকম একটা বিগিনিং যেটা একদিক থেকে তো ইনস্টিগেট ও করছে পাঠককে, কিন্তু খুব এমনভাবে বলা কথাটা, তার মধ্যে কোনো অনুশোচনা নেই। চরিত্রটা যেন আমাদেরকে কিছু ফ্যাক্ট বলছে, সত্যি কথা বলছে এবং তার মধ্যে কোনো ভাবান্তর নেই। সে গিল্টি নয় এবং এই যে টোনটা, এটাই কিন্তু সবচেয়ে বেশি মানুষকে আনকমফোর্টেবল করে দিয়েছিল সেই সময়। সে কেন অনুশোচনা করছে না? এই প্রশ্নই উঠছে না। বরঞ্চ এই লেখাটার মধ্যে দাম্পত্যে থাকা দুটো মানুষের যে কিভাবে ক্রমে, ক্রমে দূরত্ব তৈরি হচ্ছে, দুজনেরই পার্সপেক্টিভটাকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। তাই এইরকম একটা এক্সপেরিমেন্টাল বই, সেটা ব্যান কেন হয়েছে মানে সত্যি ভাবতে হয়। কারণ এর আগে যে এক্সপ্লিসিট ভাবে অন্তরঙ্গ মুহূর্ত লেখা হয়নি সাহিত্যে তা নয়। কিন্তু সেই অন্তরঙ্গ মুহূর্তের যে দায়বদ্ধতা, সেই দায়টা যখন একটা মহিলা চরিত্র নিয়ে নিয়েছে এবং সেটাও একটা বিবাহিত মহিলা চরিত্র এবং তার মধ্যে বিন্দুমাত্র নৈতিকতার ইনহিবিশন নেই, তখনই কিন্তু সেটা সমাজের কাছে একটা অশ্লীল হয়ে যাচ্ছে। তাহলে সেই অ্যাক্টটা অশ্লীল নয়। কারণ এখানে কিন্তু খুব ডিটেইল বিবরণ নেই। সেই অ্যাক্ট করার জন্য তার রিঅ্যাকশনটা বেশি অশ্লীল মনে হচ্ছে সমাজের। এটা কিন্তু পুরোপুরি একটা সামাজিক এবং পলিটিক্যাল স্ট্যান্ড। যেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। মানে এটা নিয়ে যে বিতর্ক হয় সেটা পড়তেও আমার ইন্টারেস্টিং লেগেছিল। এর পরের বইটা হচ্ছে 'নহন্যতে' মৈত্রেয়ী দেবীর, যে বইটার কন্ডিশন খুবই খারাপ, তাই আমি বের করে দেখাতে পারলাম না। 'নহন্যতে' বইটা আমাদের বাড়িতে একজন পেইং গেস্ট থাকতেন। অনেক বছর আগের কথা, আমি তখন ক্লাস 3 তে পড়ি। তখন তিনি কিনেছিলেন এবং বইটা পেয়েই বাবা পড়তে শুরু করে দেন এবং বাবার এত ভালো লাগে, বাবা বলেন যে, "এই বইটা আমি আমার কাছে রাখতে চাই। তুমি এর বদলে টাকা নিয়ে নাও।" কিন্তু সে গিফট হিসেবেই বাবাকে দিয়ে দেয়। তো এভাবেই বইটা রয়ে যায় এবং কয়েক বছর আগে আমি নিজে পড়ি। অপূর্ব লেখা, আত্মজীবনীমূলক একটা লেখা। মৈত্রেয়ী দেবীর সঙ্গে তার বাড়িতে ভাড়া আসা মির্জা ইলিয়াস অতিথি, তার যে সম্পর্ক গড়ে ওঠে একটা, বা প্রেমের একটা বন্ধুত্বের, সেটা নিয়েই সুন্দর লেখা এবং অপূর্বভাবে এক্সিকিউট করা লেখাটা। পুরো লেখাটাই একটা স্ট্রিম অফ কনসিয়াসনেস এর মতো লেখা, যেরকম ভার্জিনিয়া উলফের লেখায় আমরা দেখতে পাই। এবং সেখানেও তিনি তার বাবাকে এমনভাবে ক্রিটিসাইজ করেছেন, তার পিতৃতন্ত্রকে বা তার যে সংকীর্ণতাটাকে, তিনি এত শিক্ষিত হয়েও তিনি কতটা সংকীর্ণ মনের মানুষ ছিলেন, কতটা রিজিড মানুষ ছিলেন, সেটা দেখানো হয়েছে এবং এই বইটাও আমার মনে হয় সাহিত্যের এমন একটা বই যে সবার পড়া দরকার। বাংলায় তুলনামূলকভাবে কম ফেমিনিস্ট কাজ রয়েছে, তার মধ্যে 'নহন্যতা' আমি মনে করি অন্যতম একটা। এরপরে মজার একটা বইয়ের কথা বলব, সেটা হচ্ছে 'চাচা কাহিনী' সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলীর লেখাও বাবা প্রচুর পড়তেন এবং তাকে নিয়ে অনেক কথা বলতেন। সৈয়দ মুজতবা আলী প্রবাসে বাঙালি যারা থাকতেন বা বাংলাদেশের বাঙালি যারা থাকতেন, তাদের নিয়ে খুব মজার, মজার কাহিনী লিখতেন। এই কালেকশনটার মধ্যেও অনেক মজার, মজার কাহিনী রয়েছে। আর আম এই বইটাও আমার কাছে এখন সংগ্রহে নেই। আমি যদি কখনো সংগ্রহ করি তাহলে তোমাদেরকে বলব। এরপর রয়েছে 'জরাসন্ধের লৌহ কপাট'।
যতটা আমি জেনেছি জরাসন্ধ ছদ্মনামে লিখতেন এবং তিনি একজন পেশায় জেলার ছিলেন এবং অপরাধী যারা ছিল আ তার চারপাশে যাদেরকে তিনি খুব কাছ থেকে স্টাডি করতে পেরেছিলেন এবং তাদের শুধু সমাজে অপরাধী হিসেবে না দেখে তাদেরকে মানুষ হিসেবে তাদের মধ্যে চরিত্রের যে কমপ্লেক্সিটি সেগুলো নিয়ে তিনি কথা বলতেন। তাদের ইমোশনাল দিকগুলো নিয়ে তিনি কথা বলতেন। এটাও আমার মনে হয় একটা খুবই সাহসী কাজ এবং সাহিত্যে খুবই একটা সাহসী লেখা। লৌহ কপাট অখণ্ড মিত্র ঘোষে পাওয়া যায়। এইটা আমার সংগ্রহ করার ইচ্ছা আছে। অ্যাকচুয়ালি এই ভিডিওটা করতে গিয়ে আমার আ মনে করে এটা মনে পড়ল। আমি যখন বইগুলো লিস্ট করছিলাম, জট ডাউন করছিলাম যে এই বইটা নিয়ে আমি অনেক শুনেছি। তো এটা নিয়ে আমি খুবই ইন্টারেস্টেড। এইরকমই একটা বিষয় যেখানে একজন অপরাধীকে নিয়ে কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে দস্তয়েভস্কির 'ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট'। দস্তয়েভস্কি বাবার খুব প্রিয় রাশিয়ান লেখক ছিলেন এবং 'ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট' আমি পড়েছি। আমার প্রিয় ক্লাসিকগুলোর মধ্যে বিশ্ব সাহিত্যে একটা অন্যতম সেরা বই। যে মানুষের প্রবলেম বা মানুষের যে সাইকোলজিক্যাল ইস্যুস, এক্সিস্টেনশিয়াল ডিলেমা আর মানুষের মধ্যেকার যে লোনলিনেস, মানুষের মধ্যেকার যে একাকিত্ব সেটাকে নিয়ে কথা বলে। এইরকম একটা কাজ সাহিত্যে হয় না যে আমার গল্পের নায়ক সে একজন খুনি। এই বইটার মধ্যে ক্রমাগত তার যে যুদ্ধ নিজের সঙ্গে, নিজের ভেতরে তার যে অনুশোচনা এবং তার যে অপরাধ প্রবণতা এই দুটোর মধ্যেকার যে দ্বন্দ্ব সেটাই দেখা যায়। দস্তয়েভস্কির আরো বই নিয়ে বাবা কথা বলতেন কিন্তু এই বইটা আমার পড়া। এখনো অব্দি বড় বইগুলো আমি পড়িনি, উপন্যাসগুলো। এবছর আমার প্ল্যান আছে দস্তয়েভস্কি পড়ার আরো। তো 'ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট' যারা এখনো পড়োনি বাংলায় হোক, ইংরেজিতে হোক, যে ভাষায় কমফোর্টেবল প্লিজ 'ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট' পড়ো। এরকম এক্সপেরিয়েন্স আর হয় না। সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় যিনি ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দাদা, তার লেখা 'পালামু', 'পালামু' যে অঞ্চল সেখানকার একটা ভ্রমণ কাহিনী যেটাও আমি শুনেছি যে খুব সুন্দরভাবে লেখা। এটাও আমার পড়া নেই। এটা নিয়েও বাবাকে কথা বলতে শুনেছি। এরপরে আ যে বইগুলোকে নিয়ে কথা বলব, সেই বইগুলো হচ্ছে ট্রান্সলেটেড বই এবং সেই বইগুলো এরপরে কিছু ট্রান্সলেটেড বই নিয়ে কথা বলব। ১ম এই বলব 'দুটি পাতা একটি কুঁড়ি' মুলকরাজ আনন্দের লেখা। আসামের চা বাগানের শ্রমিকদের আসামের চা বাগানের শ্রমিকদের সংগ্রামকে নিয়ে এখানে মুলকরাজ আনন্দ লিখেছেন। এটা হিন্দি বই ছিল যেটা বাবা বাংলাতে পড়েছে। আমার মনে হয় ইংরেজিতেও রয়েছে এই বইটা। এই বইটা মুলকরাজ আনন্দের অন্যান্য বইয়ের মতোই সমাজের যারা ওয়ার্কিং ক্লাস, যারা খেটে খাওয়া মানুষ, যারা নিজেদের ভয়েস ওপরতলায় পৌঁছে দিতে পারে না, নিজেদের আন্দোলন ওপরতলার আ যারা বারবার হেরে যায় অর্থ এবং ক্ষমতার কাছে, তাদের নিয়েই লেখা। যেরকম মুলকরাজ আনন্দের 'ফুলি আনটাচেবল' এই বইগুলো। আমি 'আনটাচেবল' পড়েছি আমার পরীক্ষার জন্য এবং এই 'আনটাচেবল' এর মতো একটা লেখা যেটা ইএম ফরস্টারের মতো সাহিত্যিকও পর্যন্ত এত প্রশংসা করেছেন। এইরকম লেখার খুব প্রয়োজন রয়েছে যেখানে যে মানুষগুলো আম খুব নীরবে সমাজের একদম নিচের তলায় রয়েছেন এবং যাদের জন্য সমাজটা দাঁড়িয়ে আছে তাদের সংগ্রামের কথা বলে। আরেকটা ট্রান্সলেটেড বই 'ভলগা থেকে গঙ্গা'। আরেকটা ট্রান্সলেটেড বই রাহুল সাংকৃত্যায়নের লেখা 'ভলগা থেকে গঙ্গা'। এখানে আ কিছু গল্প রয়েছে। গল্প বললে ভুল হবে। এটা ঐতিহাসিক লেখা যেটা ফিকশনাল ভাবে লেখা হয়েছে যাতে পাঠকরা খুব এনগেজড হয়ে পড়তে পারে। একদম সভ্যতার সূচনার সময় থেকে ইতিহাসে যখন মানুষ সভ্য হচ্ছে, বলগার তীরে মানুষ আ বসবাস তৈরি করছে, সেই সময় থেকে বিবর্তনকে খুব বৈজ্ঞানিকভাবে এবং ঐতিহাসিকভাবে অ্যাকিউরেট রেখে গল্পগুলো সাজানো হয়েছে। যে মানুষ কিভাবে বিবর্তিত হচ্ছে, সভ্যতা কিভাবে পরিবর্তিত হচ্ছে, যে মানুষ আজকে যেখানে দাঁড়িয়ে আছে সেটা কি করে তৈরি হচ্ছে। সেটাকেই গল্পের আকারে পরিবেশন করা হয়েছে এই বইটাতে যাতে কোনো ড্রাই ইতিহাসের বইয়ের মতো না লাগে। শুধু তথ্য পড়ে যাচ্ছে। খুব গল্প বলার মতো করে বলা হয়েছে এখানে। এই বইটা খুবই ইম্পোর্টেন্ট একটা বই। এখনো আমার পড়া নেই। এটাও লিস্টে আমি রাখতে চাই। ভবিষ্যতে পড়ব। আর শেষ যে বইটার কথা বলব সেটা হচ্ছে আ আরেকটি রাশিয়ান বই 'ম্যাক্সিম গোর্কির মাদার'। এই বইটা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।
এটাও দুর্ভাগ্যক্রমে আমার পড়া নেই। বাংলাতেও রয়েছে কিন্তু বাংলাতে এতগুলো ট্রান্সলেশন রয়েছে সেটা নিয়ে আমি একটু কনফিউজ। তাই একটুখানি দেখতে হবে এটা কোন ট্রান্সলেশনটা ভালো বাংলার জন্য। এছাড়াও প্রচুর বই নিয়ে বাবার সাথে কথা হয়েছিল। একটা মানুষের লাইফ টাইমে পড়া বই, সেইটা একটা ভিডিওর মধ্যে শেষ করা সম্ভব নয় এবং একটা ভিডিওর মধ্যে সব মেনশন করাও সম্ভব নয়। তাও আমি চেষ্টা করলাম কিছু হাইলাইট তোমাদের কাছে তুলে ধরতে এবং মানুষটার পছন্দে কিছু অংশ তোমাদের সাথে ভাগ করে নিতে। খুবই ব্যক্তিগত একটা অনুভূতি এবং তাগিদ থেকে ভিডিওটা করা। তাই কতটা তোমাদের ভালো লাগলো এবং কতটা তোমাদের পক্ষে হেল্পফুল হলো আমি জানি না। কিন্তু আমি এই ভিডিওটা সত্যি মন থেকে করতে চেয়েছিলাম এই সময়ে দাঁড়িয়ে এবং আমি করে ফেলেছি। আর তোমরা যারা চাও এরকম ভিডিও দেখতে তারা প্লিজ কমেন্ট করো। আর যদি তোমরা কোনো বই নিয়ে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। অনেক ভালো থাকো, অনেক বই পড়ো আর প্রিয়জনের বই পড়ার স্মৃতিকে এভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করো। আমি কতটা করতে পারবো জানি না, তবে আমি চেষ্টা করে যাব। টাটা। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে।